দীর্ঘ সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুব রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন আপনি। টানা 10 বছর যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। সিপিআইএম এর তরুণ ব্রিগেড তৈরি করেছেন। কিন্তু যে লড়াই বা ধৈর্য আপনার জেনারেশন করেছে, নতুন প্রজন্ম সেই উদ্যম বা ধৈর্য আছে কি? প্রত্যেক প্রজন্ম মনে করে তার প্রজন্ম খুব ভালো ছিল আর পরের প্রজন্ম সব গোল্লায় গেছে। আমি সেই বিশ্বাস করি না, ওল্ড ইজ গোল্ড এরকম মনে করি না। ধারা একটা প্রবহমান ধারা, সভ্যতার, সংস্কৃতির, সেরকম দাঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম। ছাত্রধারা ছিল না কালিদাস রায়ের কবিতা, হ্যাঁ, বর্ষে বর্ষে নতুন ধারা আসে। তাহলে সব অ্যালুমিনাস মনে করে যে তোমার কি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে আমাদের সময় কত ভালো ছিল, এখন কি খারাপ হয়ে গেল। সে প্রেসিডেন্সি হতে পারে, যাদবপুর হতে পারে, মৌলানা হতে পারে, সেন্ট জেভিয়ার্স হতে পারে। আমি তাতে বিশ্বাস করি না। এক কারণ, প্রত্যেক প্রজন্ম সে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেই প্রজন্ম সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য যন্ত্রপাতি, কৃত কৌশল কলা আয়ত্ত করে। এবার আগের সঙ্গে কম্পারিজন হবে না। তুমি আগে ছিল ছেলে মেয়েদের ইলেকট্রিক সুইচে হাত দিতে দিতে দেওয়া হতো না, কারণ 220 ভোল্ট, 440। আর আগে সিনেমা দেখতে যেতাম, লেখা থাকতো একটা মরা খুলি দিয়ে 440 ভোল্ট। আর এখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কারণ এখন 6 ভোল্টে কাজ হচ্ছে, 2 ভোল্টে কাজ হচ্ছে, 3-4 ভোল্টে কাজ হচ্ছে। তাহলে নতুন প্রজন্ম সুবিধা হচ্ছে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট বার করা। আগের প্রজন্মে ছিল বেশি আউটপুট দিয়ে বেশি ইনপুট দিয়ে কম আউটপুট বার করা। এটাই ডেভেলপমেন্ট। সম্প্রতি আপনার দলীয় মুখপাত্রকে এক সাক্ষাৎকারে আপনি বলেছেন, ছোট শয়তান বড় শয়তান আলাদা হয় না, সবারই বিরোধী হতে হবে। এরা কারা? প্রথমত আমি শয়তানে বিশ্বাস করি না, এটা আমি ক্যাভিয়েট করে দিচ্ছি। এগুলো কিন্তু আছে তো আমাদের ধারার মধ্যে। আসলে মানুষ কি হয়, অপরাধ করে আর অন্যকে বদনাম করে, বলে না পশুর মতো আচরণ করছেন, পশুগুলো লজ্জা পাবে মানুষের আচরণ দেখে। তো কিন্তু এই যে ইভিল এর কথা বলা হচ্ছে, যে চোর তো চোর, তুমি ডাকাত তো ডাকাত, এবং এই পার্লামেন্টে বলেছি, এখানেও বলছি। তাহলে তুমি বলবে না ছোট চোর বড় চোর। আসলে তুমি যদি মনে করো চুরিটা অন্যায়, আর তুমি যদি ন্যায়ের পক্ষে দাঁড়াও, তাহলে তুমি যে কোনো চৌর্যবৃত্তির বিরুদ্ধে বলবে। তুমি যদি ডাকাতিকে অন্যায় মনে করো, তুমি যদি সাম্প্রদায়িকতাকে অন্যায় মনে করো, ধর্মকে যদি বর্ম হিসেবে ব্যবহার করে অপকর্ম করে তার বিরুদ্ধে হও, তুমি তাহলে নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহ দোহাই বললে তো হবে না। তোমাকে সব ক্ষেত্রে একটা সেম ইয়ার্ডস্টিক রাখতে হবে। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যের যে সর্বনাশটা হচ্ছে, সেখানে বিজেপিকে যে সুযোগটা করে দেওয়া হয়েছে, কে সুযোগ করে দিল? জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির নিয়ে এসছে, মহাজোট করব বিজেপিকে নিয়ে সিপিএমকে বাংলা ছাড়া করার জন্য। কে বলেছিল? কিন্তু আপনারাও বিজেপির হাত ধরেছিলেন। এইটা সবসময় বলে লোকে, কখন বলো তুমি একটু বলো। আমি রেডি টু ডিবেট, তুমি বলো। জ্যোতিবাবু অটল বিহারী বাজপেয়ী ব্রিগেডে, শহীদ মিনারে, প্রথম শহীদ মিনারে, তখন বিজেপির দলটা ছিল। বি ফ্যাকচুয়াল। এরা কারা? জনসংঘ যখন লুপ্ত হয়েছে এবং জনতা পার্টি তৈরি হয়েছে, এই তো আদি 77 সালে জরুরি অবস্থার সময়, তখন জরুরি অবস্থার বিরুদ্ধে আমি লড়েছি, আমরা লড়েছি। আমি নিজে তখন শহীদ মিনারের মিটিংয়ে গিয়েছিলাম ছাত্র হিসেবে। তাহলে তখন তৈরি হলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, এটা মিথ্যে কথা, এটা তৃণমূল বলে। আপনি বারবার বলেন সামনে থেকে লড়াই করতে হবে, ময়দানে নেমে লড়াই করতে হবে। সেই কারণেই কি রাজ্য সম্পাদক ভোটের ময়দানে? সব ব্যাপারে বক্তৃতা কেন গিয়েছিলাম? রাজ্য সম্পাদক হয়ে 1 সপ্তাহের মধ্যে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। বলতেই পারতাম ওটা ওদের ব্যাপার, ঘরোয়া কন্দল। অন্যায় হলে সেখানে যেতে হয়। আনিস খান ওখানে কেন গিয়েছিলাম? আনিস খানের কবরে মাটি তুলে নিয়ে শপথ নিয়েছিলাম যে সেই খুনি পুলিশকে শাস্তি দিতে হবে। এখনো কোর্টে মামলা চলছে, একটা এত বড় রায়, এত রায় হচ্ছে, কিন্তু এখনো তদন্তের ব্যাপারে কোনো ফয়সলা হয়নি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে আমি নতুন প্রজন্মকে তবেই উদ্বুদ্ধ করতে পারবো যখন নিজে লড়তে পারবো।